সারাদিন ভালোই কেটেছে আমার, কিছু বান্ধবীও হয়েছে। বাসায় সাবিহার সাথেই এসেছি এক গাড়িতেই। তবে এইবার ড্রাইভার গিয়েছিল আনতে। সাব্বিরের ক্লাস আগেই শেষ হয়ে যায়, তাকে আগেই নিয়ে আসা হয়েছে স্কুল থেকে। বাসায় এসে মায়ের ডায়েরির কথা মনে পড়লো। সাব্বির কোচিংয়ে গেছে, সাবিহা ওর রুমে। ওদের নানু আর মামিকেও দেখতে পাচ্ছি না, হয়তো চলে গেছে। এখন ওদের মাকেও ডায়েরিটা দিয়ে আসতে হবে। এর চাইতে ভালো সময় হয়তো আমি আর পাবো না। তাই যখন ডায়েরিটা নিতে ড্রয়িং টেবিলের কাছে গেলাম, আমার দমটা যেন বের হয়ে আসছিল। ডায়েরিটা যেই জায়গায় নেই, আমি তন্ন তন্ন করে সারা রুম খুঁজলাম, কিন্তু হায়, কোথাও নেই। কি করব আমি এখন? মায়ের গোপন কথাগুলো কিভাবে জানবো? কীভাবেই বা সাবিহার মাকে জানাবো? মায়ের গোপন কথাগুলো কিভাবে জানবো? আমার মাথা কাজ বন্ধ করে দিয়েছিল। কি করব আমি এখন? এইমাত্র এই ডায়েরিটাই ছিল আমার সব কিছু জানার উপায়, কিন্তু এটা কে নিবে? এই ঘরে কে এসেছে আমি তো কিছুই জানি না। কাউকে জিজ্ঞেস করার অধিকারও আমার নেই। কোনো উপায় না পেয়ে আমি ফ্লোরে বসে কাঁদতে লাগলাম। এই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার আবার? তুমি কি শুধু কান্নাই করো? মায়ের কথা মনে পড়ছে, নাকি ক্ষুধা লেগেছে? সামনে তাকিয়ে দেখলাম সাব্বির দাঁড়িয়ে আছে। আমি হতাশ গলায় বললাম, আমার খুব দামি একটা জিনিস হারিয়ে গিয়েছে, তাই আমি কাঁদছি। কি হারিয়েছে তোমার? একটা ডায়েরি নাকি? আমি অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে? আরে, ওটা তো হারায়নি, আমি নিয়েছি। ওপরে প্রজাপতির স্টিকার লাগানো ছিল তো, আমার অনেক ভালো লেগেছে। আমি একটা প্রজাপতি উঠিয়েছি। তুমি রাগ করবে না তো? আচ্ছা দাঁড়াও, আর কেঁদো না, আমি এক্ষুনি এনে দিচ্ছি তোমাকে। আমি এতক্ষণে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, হারাইনি তাহলে। কিছুক্ষণ পরে সাব্বির ছুটে এসে আমাকে ডায়েরিটা ফেরত দিল। আমি দুহাতে আগলে নিলাম সেটাকে। আমি মুচকি হেসে ওকে বললাম, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি রাগ করনি তো? শোনো, আমি না ডায়েরির একটা, সাব্বির মা ডাকছে, দুপুরে খেয়ে ঘুমাবে, চলো। সাবিহার কথায় আমরা দুজনেই দরজার দিকে তাকালাম। সাব্বির কি বলছিল তা আর শোনা হলো না। সাব্বির বাধ্য ছেলের মতো বোনের হাত ধরে চলে গেল। সাবিহা আমাকে এখনও মেনে নিতে পারেনি। না পারাটাই স্বাভাবিক। আমাকে বলেছে আমি যেন স্কুলে বেশি ঘোরাঘুরি না করি। আমাদের চেহারা যেহেতু প্রায় একই রকম, তাই সবাই হয়তো ওকে প্রশ্ন করবে আমার ব্যাপারে। আমি এ ব্যাপারটা বুঝেছি, ওর জায়গায় যে কেউ এই সবই বলবে। এমনকি আমি হয়তো এইটাই বলতাম। কেউ উড়ে এসে জুড়ে বসতে চাইলে তাকে সেই সুযোগ দিব কেন? সাগরিকার মেজাজ খুব খারাপ। একে তো মনটা খারাপ, তার উপর তার মায়ের কথাগুলো। এখন আবার সাব্বিরও ঘুমোতে চাইছে না। সব কিছু মিলে নিজেকে পাগল পাগল লাগছে তার। সহ্য করতে না পেরে সাব্বিরের গালে একটা থাপ্পড় লাগিয়েছে। কাঁদতে কাঁদতে সাব্বির ঘুমিয়ে পড়লেও সাগরিকার ভীষণ খারাপ লাগছে। নিজের রাগটা বাচ্চা ছেলেটার উপর দেখালো না। এমন করা উচিত হয়নি তার। নিজের বলতে এখন আর আছেই বা কি তার? দুই সন্তান ছাড়া। সাব্বিরের কপালে চুমু খেয়ে ওর ঘর থেকে বের হওয়ার সময় লক্ষ্য করলো সাব্বিরের পড়ার টেবিলের উপর একটা বাটি, বাটি ভর্তি পানি, তার উপর একটা কাগজের নৌকা ভাসছে। সাগরিকার ভালো লাগলো ব্যাপারটা। সাব্বির অনেক ক্রিয়েটিভ একটা ছেলে, কাগজ দিয়ে হাবিজাবি অনেক কিছুই বানিয়ে ফেলতে পারে সে। সাগরিকা পানি ভর্তি বাটি আর নৌকা নিয়ে কিচেনের দিকে গেল। পানি বেসিনে ফেলে দিয়ে নৌকাটা ময়লার ঝুড়িতে ফেলে দিতে গেল। লক্ষ্য করলো ভিতরে কিছু লেখা আছে, বেশ সুন্দর হাতের লেখা। সাগরিকা ভাবলো হয়তো সাবিহার, তাই নৌকার ভাঁজ খুলতে খুলতে সাবিহার রুমের দিকে যেতে লাগলো। কিন্তু এ কি? এটা তো একটা চিঠি, সাবিহার লেখা নয়, অন্য কারো। কাগজটা প্রায় ভিজেই গিয়েছিল। সাগরিকা হন্তদন্ত হয়ে রুমে এসে ফ্যানটা ছাড়লো। কিছুক্ষণের মধ্যেই কাগজটা শুকিয়ে যায়। সাগরিকা চিঠিটি পড়তে শুরু করে। প্রিয় সতীন আমার, আশা করি ভালো আছেন। যদিও জানি যে ভালো নেই আপনি, ভালো থাকার কথাও না। মায়া গিয়ে হয়তোবা আপনার সাজানো সংসারটা এলোমেলো করে দিয়েছে। আপনি অনেক ভাগ্যবতী, জানেন তো, খুব ভাগ্যবতী। এই চিঠিটা যখন আপনি পড়ছেন তখন আমি এই পৃথিবীতে নেই। মায়া হয়তো আপনাকে ডায়েরিটা দিয়েছে। মায়া তো আর জানতো না যে আমি সবার জন্য আলাদা চিঠি রেখেছি। মায়া আর আমাদের স্বামীর জন্য, না ভুল বললাম, আপনার স্বামীর জন্যও আলাদা চিঠি আছে। দয়া করে আপনি তাদেরকে তাদের চিঠিগুলো দিয়ে দিবেন। আপনার হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি আপনার স্বামীকে ভালোবাসি। আমার জীবনের প্রথম ভালোবাসা সে। যখন তাকে ভালোবাসলাম তখন জানতাম না যে সে বিবাহিত। যখন জানতে পেরেছি ততদিনে অনেক দেরি হয়ে গেছে। আমি পুরোপুরি তাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সে ভালোবেসেছে আপনাকে।
আপনার জন্য নিজের পরিবারকে ছেড়ে দিয়ে এসেছে। এতটাই প্রথমে শুনেছিলাম, কিন্তু পরে শুনেছি ব্যাপারটা আলাদা। মায়ার জন্মটা কীভাবে সেটা আমি চিঠিতে বলতে পারবো না, দয়া করে আপনি ডায়েরিটা পড়ে নেবেন। আপনার স্বামীর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার সামান্য একটা ভুলে আমাদের সবার জীবন নষ্ট হয়ে গেছে। যেহেতু আমার ভুলেই আমার জীবন নষ্ট হয়েছে, তাই আমি আমার মেয়েকে নিয়েই সুখে ছিলাম। আপনার স্বামী আমাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে এই অনেক। বেচারা অনেক ভয়ে থাকতো, আপনাকে হারানোর ভয়। আপনি তো একজন মা, আপনি প্রেগনেন্সি জার্নিটা করেছেন, জানেন তো মেয়েদের কষ্ট কত হয় এই সময়টাতে। আমারও হয়েছে। আমার কাছে এমন কেউ ছিল না যে আমাকে একটু ভরসা দিত। আমি আমার মায়ের কাছেই ছিলাম, কিন্তু সে শুধু আমার দায়িত্বটাই পালন করেছিল, আমাকে ভালোবাসেনি, কারণ আমার ভুলের কারণে। আমি তখন নিজের জন্মদাত্রী মায়ের কাছেও ঘৃণার পাত্র ছিলাম। রাতের আধারে মায়াকে জন্ম দিয়েছিলাম, হাসপাতালে যাওয়ারও উপায় ছিল না। আপনার স্বামী তখনও আসেনি, সে এসেছিল টানা 14 দিন পরে। আমি তখন মোটামুটি সুস্থ। মেয়েকে নিয়ে তার কোনো আহ্লাদ ছিল না। সে এমন কোনো সন্তানের বাবা হতে চায়নি যার মা আপনি নন। কত কষ্ট করে মায়াকে এত বড় করেছি আমি নিজেই জানি। আপনি যখন প্রথমবার প্রেগনেন্ট হলেন, আমি দূর থেকে দেখেছিলাম তার ব্যস্ততা। প্রায় প্রতি মাসেই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে দেখেছি। আপনার মেয়ে সাবিহার জন্মের সময় হাসপাতালের করিডোরে তাকে পাগলের মতো ছোটাছুটি করতে দেখেছি। আপনার অবস্থা কিছুটা খারাপ ছিল। সে আপনাকে চেয়েছিল, বলেছিল আমার সাগরিকার যেন কিছু না হয়। তারপর যখন আল্লাহর দয়ায় দুজনই সুস্থ ছিলেন, তখন মেয়েকে নিয়ে তার আবেগ আর ভালোবাসা ছিল দেখার মতো। জানেন, আমার নিজের জন্য একটু খারাপ লাগেনি। খারাপ লেগেছে নিজের মেয়ের কথা ভেবে। আমি না হয় ভুল করেছিলাম, কিন্তু যেভাবেই হোক মেয়েটা তো ওনারই ছিল। ভেবেছিলাম আমাকে উনি ধর্মীয়ভাবে সম্মান দিয়েছেন, তাই তো অনেক। না হলে তো আমার মেয়ে সমাজের কাছে জারজ হিসেবে গণ্য হতো। আপনি কিন্তু আমাকে চিনেন, এর আগেও কয়েকবার দেখা হয়েছিল। আমাকে আপনার না চেনারই কথা। একদিন আপনার ভার্সিটিতে গিয়ে আপনার ক্যান্টিনে বিল মিটিয়েছিলাম। আপনি আমাকে অনেক ধন্যবাদ দিয়েছিলেন, বলেছিলেন আমি নাকি মহান, আমার মতো মানুষ হয় না। আমি আসলে আপনাকেই দেখতে গিয়েছিলাম। আপনি আমার চাইতে আহামরি কিছু ছিলেন না। মানতে পারছিলাম না যে আমি যাকে ভালোবাসি তার সাথে আপনি কত দিনে বিবাহ বন্ধনে জড়িয়ে গেছেন। আবার বারবার মনে হয়েছে আপনি ওনার যোগ্য না। ওনার পাশে আমার কাছে আপনাকে বেমানান মনে হয়েছে। আরও একবার দেখা হয়েছিল, তখন মায়ার 6 বছর। মাথা ফেটে গিয়েছিল ওর। আপনি সাবিহাকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। মায়ার অনেক ব্লিডিং হচ্ছিল, ব্লাডের প্রয়োজন ছিল। মনে আছে কি? আপনিই সেদিন আমার মেয়েকে রক্ত দিয়েছিলেন। আমাকে চিনতে পারেননি, কারণ ততদিনই স্মার্ট আমি এক পরহেজগার মানুষে পরিণত হয়েছি। পরনে ছিল আমার বোরকা নিকাব। সেদিন আমি আপনার দুহাত জড়িয়ে বলেছিলাম আপনি মহান, আপনার মতো মানুষ হয় না। কি আজব দুনিয়া, তাই না? আমি আপনাকে সবার সামনে ছোট করতে আপনার বিল দিয়েছিলাম, যদিও ক্যান্টিনের মালিককে আমি টাকা খাইয়ে আপনাকে অপমান করতে উস্কিয়েছিলাম। আবার আমি আপনাকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম, আর আপনি নিঃস্বার্থভাবে আমার মেয়েকে রক্ত দিয়েছিলেন। আমি চেয়েছিলাম আপনার স্বামীর সাথে সংসার করতে, আপনাকে সরিয়ে দিতে, কিন্তু আল্লাহর ইচ্ছা হয়তো আলাদা ছিল, তাই আমাকেই তার থেকে আলাদা আলাদা করে দিয়েছে। আমি একা থাকলে হয়তো সব কিছু আলাদা হতো, কিন্তু আমার মাঝে মায়া ছিল। ওকে আমি ফেলতে পারিনি, ওর তো কোনো দোষ ছিল না। আমার ভুলের জন্য আমি একটা নিষ্পাপ প্রাণকে তো হত্যা করতে পারি না, সেই অধিকার তো নেই আমার। আমি আপনার স্বামীকে নিজের করতে পারিনি, তবে তার অংশ তো আমার সাথে ছিল। আমার খুব কঠিন একটা অসুখ হয়েছিল, আমি জানতাম আমি বাঁচব না। আমার মা চেয়েছিল মায়াকে তাদের কাছে নিয়ে যেতে, কিন্তু মায়ের ইচ্ছে ছিল একটা পরিবার, মা বাবা ভাই বোন নিয়ে থাকবে সে। আমার কাছে ভাই বোনের আবদার করতো, কিন্তু এটা তো অসম্ভব ছিল। আমাদের মাঝে তো কোনো সম্পর্কই ছিল না। আপনাদের তো দুটো বাচ্চা আছে, ওর ভাই বোনের আশা পূরণ হবে। আমি জানি মায়াকে মেনে নিতে আপনার সময় লাগবে, তবুও আমি অনুরোধ করছি আপনাকে, ওকে ভালো না বাসলেও ওকে একটু ভালো রাখবেন। আমি মা হিসেবে আপনার কাছে অনুরোধ করছি। আমার মেয়ে 22 বছর বয়সে পা দিলে তাকে ডায়েরিটা পড়তে দিয়েন, আর তার আগে না। আমি চাই না আমার মেয়ে আমার কারণে লজ্জিত হোক এত অল্প বয়সে। ওর খুব শখ ও ডাক্তার হবে। আপনি দয়া করে ওকে সেই সুযোগটাও ওকে দিয়েন। আমি জানি আপনার কাছে থাকলে ও অনেক ভালো কিছু জানবে, শিখবে, কারণ আপনি অনেক ভালো একজন মানুষ। আমার চাইতেও ভালো আপনি ওর মা হবেন। কথাই বলে না, মা ভালো তো মেয়ে ভালো। আর আমি চাই না আমার মেয়ে আমার মতো খারাপ মায়ের পরিচয়ে বেড়ে উঠুক। আপনার স্বামী সারাটা জীবন
আমার জন্য ভয়ে থেকেছে, কবে আপনি জেনে যাবেন এই ভয়ে। কখন আর ভয় পেতে হবে না। তাকে বলবেন আমাকে ক্ষমা করতে, আপনিও আমাকে ক্ষমা করবেন যদিও আমি ক্ষমার অযোগ্য। মায়াকে দেখে রাখবেন আর মায়ার বাবাকেও। তাকে বলবেন আমি সত্যি তাকে ভালোবেসেছিলাম। সে আমাকে শেষ সময় এসে ডিভোর্স দিয়েছেন। আমি ভেবেছিলাম এই জীবনে না হোক পরকালে আমি হয়তো তাকে পাবো, কিন্তু উনি সে পথও খোলা রাখেননি। তবুও তাকে বলবেন এই অভাগী তাকে সত্যি ভালোবেসেছিল। ইতি মায়ার মা চিঠি পড়ে স্তব্ধ হয়ে গেল সাগরিকা। তার মানে আসলেই রিজুভির কোনো দোষ নেই? না, তাকে সবটা জানতে হবে। মায়ের কাছে যে ডায়েরিটা আছে সেটা নিতে হবে। আমি ডায়েরিটা হাতে পাওয়ার পর নিশ্চিত মনে গোসলে ঢুকেছিলাম। তবে যাওয়ার আগে ডায়েরিটার ব্যাগের ভিতরে রেখেছিলাম যাতে আবার কেউ না নিয়ে যায়। গোসল থেকে বের হয়েও আবার চক্ষু ছানা ভরা। সাবিহার মা এসেছে আমার রুমে। বাবা এখন বাসায় নেই। এখন কি উনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন? আমার ভীষণ ক্ষুধাও পেয়েছে। এখন খেতে দিবে কে আমাকে? আমি ওনাকে দেখে আমতা আমতা করে বললাম, আপনি এখানে? আমার মায়ের ডায়েরিটা নিতে এসেছি। ওটা তো তোমার মা আমার জন্যই পাঠিয়েছে, তাই না? আমি অবাক হয়ে গেলাম। মায়ের ডায়েরির কথা উনি কিভাবে জানলেন? তবে আমি আর কথা না বাড়িয়ে ওনার হাতে ডায়েরিটা দিয়ে দিলাম। উনি চলে যাওয়ার সময় আমার তাকিয়ে বললেন, টেবিলে তোমার খাবার দেওয়া আছে, চাইলেই এখানে এনে খেতে পারো। আবার টেবিলে বসেও খেতে পারো মায়া। উনি মুচকি হেসে আমার রুম থেকে চলে গেল। আমার খুব ভালো লাগলো। এই প্রথম উনি আমার দিকে তাকিয়ে হেসে কথাগুলো বলল। অল্পতেই বেশ ভালো লাগলো আমার। আমি খুশি মনেই টেবিলে খেতে গেলাম। কিন্তু আমি যদি জানতাম টেবিলে বসে খাবার অপরাধে আমাকে এত অপমান সহ্য করতে হবে, তো আমি সেখানে যাওয়া তো দূর, আমি সেখানে যেতামও না। বইগুলোর দিকে তাকিয়ে আছি। পড়তে ইচ্ছে করছে না। মা বেঁচে থাকলে গত বছরই আমাকে সব গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করে দিয়েছে। আমার বইগুলোতে মায়ের হাতের ছোঁয়া আছে। আমি আলতো করে বইগুলোতে হাত বুলালাম। আমি এখানে এতটাই বাড়তি, কিন্তু আমার মায়ের কাছে আমি সবই ছিলাম। গতকাল এই বাড়িতে আসার পর থেকে আমি অনেক অপমানের শিকার হয়েছি, কিন্তু আজ শুধুমাত্র টেবিলে বসে খাওয়ার অপরাধে এত কথা শুনতে হবে ভাবিনি। সাবিহা আমাকে সহ্য করতে পারে না আমি জানি, এইটা স্বাভাবিক বিষয়, কিন্তু কেউ খাবার মুখে দেওয়ার পর কিভাবে এত বাজে কথা বলতে পারে? সাবিহার মা তখন ওয়াশরুমে গোসল করছিল। আমি চাইলেও ওকে কিছু বলতে পারিনি। নিজের খাবারটা নীরবে শেষ করে এসেছি, কারণ আমি জানি আমার খাবার বা না খাওয়া কারো কিছু যায় আসে না। এইখানে কেউ আমার ভালো মন্দের খবর নিবে না। দরজায় কড়া নাড়ার শব্দে সেদিকে তাকিয়ে দেখলাম বাবা এসেছেন। আসবো মা? এসো বাবা। স্কুল কেমন কাটলো? বন্ধু হয়েছে কোনো? হ্যাঁ হয়েছে কয়েকজন। রাতের খাবার খেয়েছো? একটু সময় বাবা নীরব থেকে বলল, সাবিয়া তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। বাবা আমার হাত ধরে বলল, সন্তান হচ্ছে বাবা মায়ের ভালোবাসার চিহ্ন। সাবিহা আর সাব্বির ও আর ওদের মায়ের ভালোবাসার চিহ্ন, কিন্তু তুমি আলাদা। আমি জানি তোমার খারাপ লাগবে কথাগুলো শুনতে, কিন্তু তোমার মা যা করেছে সেটা জানলে মেয়ে হয়ে হয়তো তুমি তাকে ক্ষমা করবে, কিন্তু একজন নারী হয়ে ক্ষমা করতে পারবে না। আমি অধীর হয়ে জিজ্ঞেস করলাম, আমার মা কী করেছিল বাবা? বলো না আমাকে। তোমার জানার বয়স এখনও হয়নি, সময় হলে তোমাকে জানাবো। তুমি এখনও এখানে এসেছো, সেজন্য যেমন তোমাকে সাফার করতে হচ্ছে, তেমনিভাবে সাবিহা সাব্বিরকেও সাফার করতে হবে। ওদেরকে কিভাবে? কেউ যদি ওদেরকে তোমার ব্যাপারে জিজ্ঞেস করে ওরা কি জবাব দিবে? কিন্তু এত বড় বোন হুট করে আসলো কই থেকে? সবাই আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। ওরা ওইখানে বেড়ে উঠেছে। স্কুলের সবাই যখন ওদের জিজ্ঞেস করবে ওরা কি জবাব দিবে? সাব্বির তো ছোট, ওর সাথে মানুষগুলোও ছোট। ওরা সহজে মেনে নিলেও সাবিহার সাথে চলা মানুষগুলো মানবে না। আজকে আমাকে সাবিহার ফ্রেন্ডের মা স্কুল থেকে বের হওয়ার সময় তোমার কথা জিজ্ঞেস করেছে। আমি শুধু বলেছি আমার মেয়ে, আর কিছু বলার সুযোগ দেয়নি উনি আমাকে। কিন্তু এভাবে আর কতদিন? তুমি তো আমারই মেয়ে। আমি তো তোমাকে সারা জীবন রুমে বন্ধ করে রাখতে পারবো না, তাই না? একদিন না একদিন তোমাকে সবার সাথে পরিচয় করে দিতে হবে আমাকে। আমি সাবিহাকে বুঝিয়ে বলবো, কিন্তু তোমাকেও বুঝতে হবে। ওদেরকে সময় দিতে হবে, বুঝলে? আমি নীরবে মাথা ঝাঁকালাম। তোমার কোনো জিনিস লাগবে? না, সবই আছে আমার। কোনো কিছু লাগলে আমাকে বলো, কেমন? আচ্ছা, বাবা বলে চলে যাচ্ছিল। আবার ঘুরে আমার দিকে তাকিয়ে ইতস্তত করে বলল, কোনো কিছু লাগলে যদি আমি না থাকি তবে সাবিয়ার মাকে বলো, কেমন? আমি হেসে বললাম, আচ্ছা। সারা জীবন ধরে আমি যাকে খুঁজেছি, আজ আমি তাকে পেয়েছি একদম কাছে থেকে। সারা জীবনে অনেক ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে আমার। সবাই আমাকে চেয়েছে। আমাকে পাওয়ার জন্য কি কি করেছে তার হিসেব নেই। কিন্তু
আমার এমন পুরুষ মানুষ ভালো লাগে না। কেউ কেউ নিজেকে এত ঠুনকো ভাবে দেখবে, কেউ কেউ আবার আমার জন্য জীবন দিবে, যখন অপর পাশের মানুষটার প্রতি আমার কোনো অনুভূতিই নেই। পুরুষ মানুষ তো হবে চরম ব্যক্তিত্বের অধিকারী, কেন তার ইগো ঠুনকো হবে ভাবিনি। ছেলে মানুষ হিসেবে যাকে আমার বোনের টিচার হিসেবে মানতেই পারিনি, তার প্রেমে পড়ে গেছি। কোনো সময় কারো প্রেমে পড়িনি, কাউকে ভালোবাসতেও পারিনি, কাউকে ভালোও লাগেনি, কিন্তু এইবার সব কিছুর সমাপ্তি। আমার জীবনেও প্রেম এসেছে। উফ, আমি স্বপ্ন দেখছি না তো, চিমটি কাটবো কি নিজেকে? আচ্ছা, আমি কি পাগল হয়ে গেছি? আজ নিজ হাতে খাবার বানিয়েছি, কোনো সময় নিজের জন্য খাবারও বানাইনি, সেই আমি আজ তার জন্য রান্নাঘরে ঢুকেছি। সে ঝাল জাতীয় খাবার ভালোবাসে, কিন্তু আমি মিষ্টি ভালোবাসি। এখন থেকে ঝাল খাওয়ার অভ্যাস করছি, না হলে তার সাথে সংসার করবো কিভাবে? সে বলেছে আমার রান্না ভালোই লাগেছে, তাকে দেওয়া সবটুকু খাবার সে শেষ করেছে, এটুকু বাকি রাখিনি। বলেছে অনেক ভালো হয়েছে খাবার, কিন্তু আমি খেয়ে দেখেছি অনেক বেশি লবণ হয়েছে। সে আমার মন রাখতে ভালো বলেছে। আমার চেষ্টা সে দেখেছে, তার মানে কি সেও আমাকে ভালোবাসে। আমার হাত অনেকটা পুড়ে গেছে, তবুও আমি খুশি সে আমার হাতের রান্না কদর করেছে। আমি ধীরে ধীরে তার মায়ায় জড়িয়ে যাচ্ছি। সে নাকি কচু পাতার রং ভালোবাসে, কালো শাড়ি পরবে কচু পাতার রঙের। ইস, কেন সে আরেকটু থাকে না? আমার বোনটাও কেন তাকে আরেকটু পড়াশোনার জন্য জোরাজুরি করে না? সেটুকু হলেও তো আমি তাকে মন ভরে দেখতে পারতাম। আজ শাড়ি পরেছিলাম, সে আমাকে দরজা খোলার সময় একবার দেখেই আমার দিকে ঘুরেও তাকায়নি। সে কেন আমাকে আর একবার জন্য দেখলো না? আমাকে কি তবে তার ভালো লাগেনি? তা কি করে হয়? আমাকে ভালো না লাগার তো কিছু নেই। আমার ব্যবহার তো তার বোঝা উচিত যে আমি তাকে ভালোবাসি। তাহলে কেন বাসবে না আমায় ভালো? নাকি আমার দিকে তাকিয়ে থাকলে সে আমাকে প্রপোজই করে দিত? তাই বলে কি সে পাত্তা দেয়নি আর? বাড়িতে মা বাবা বোন সবাই ছিল, সবাই সবার সামনে লজ্জা পাবে বলেই কি? হ্যাঁ, তবে হয়তো তাই। না হলে কি আর কালকে আমার নুনে পোড়া খাবারকে ভালো বলতো? কি করছো সাগরিকা? রিজভির প্রশ্নে সাগরিকার হুঁশ ফিরে আসে। ডায়েরিটা নিঃশব্দে ডয়ারে রেখে তার দিকে তাকিয়ে বলে, তেমন কিছু না। তুমি তো শোয়ার আগে কখনোই কিছু পড়ো না, তাহলে আজ কি পড়ছিলে ওইটা? তেমন কিছু না। বাচ্চারা ঘুমিয়েছে? সবাই ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ কারো মুখেই কোনো কথা নেই। সাগরিকাই আবার বলে, আজ পাশের ফ্ল্যাটে ভাবি এসেছিল, মায়ের কথা জিজ্ঞেস করলো। আমি তেমন কিছু বলিনি। তোমার সাথে আলোচনা করা উচিত। কি বলবো সবাইকে আমি? বলবে আমাদের মেয়ে। ও তো আমার মেয়ে নয়, তাহলে আমি কেন ওকে মেয়ে বলে পরিচয় করব সবার সামনে? রিজভি কোনো কিছু বলল না। সাগরিকা একটু থেমে আবার জিজ্ঞেস করলো, মায়ার মা কোথায়? মরে গেছে? কিভাবে মারা গেছে? অসুস্থ ছিল, আর ওর হায়াত অতটুকুই ছিল, আল্লাহ নিয়ে গেছে। তোমাদের পরিচয় কোথা থেকে? সাগরিকা, আমি একবার বলেছি তোমাকে আমি বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব নয়। তুমি যখন সব কিছু জানবে তখন আমাকে জিজ্ঞেস করো। সাগরিকার ইচ্ছে হলো একবার সব কিছু বলে দিতে, কিন্তু বলল না। ডায়েরিটা পড়া শেষ না করে সে কাউকে কিছু বলবে না, চিঠিও কাউকে দিবে না। ডায়েরিটা শেষ করে সে তাদেরকে দিবে। রিজভী নিচু গলায় আবার বলল, সাগরিকা, মায়া মেয়ে মানুষ, যথেষ্টই বড় হয়েছে। আমি ওর বাবা হলেও ওর সাথে আমার ওই রকম সখ্যতা নেই। মেয়েদের অনেক কিছুই প্রয়োজন হয়, আমাকে হয়তো মুখ ফুটে লজ্জায় বলতে পারবে না, আর তোমাকেও হয়তো বলবে না। তুমি দয়া করে ওই বিষয়টা একটু দেখো। সাগরিকা বুঝতে পারলো রিজভী কী বোঝাতে চাইছে। সেও মাথা নেড়ে শুয়ে পড়ল। তাদের দুজনের মাঝে মাত্র কয়েক ফুটের দূরত্ব, কিন্তু মনের দিক থেকে যোজন যোজন দূরত্ব। মায়া, তোমার মা কী করেন? বান্ধবীর ঈশার কথায় আমি মাথা নিচু করে বললাম, উনি মারা গেছেন কিছুদিন আগে। ওহ, আমি দুঃখিত, তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তোমাকে আজকে যাদের সাথে আসতে দেখলাম ওরা তোমার কি হয়? আমার বলতে খুব লজ্জা লাগছিল, কিন্তু যেহেতু সে আমার বান্ধবী, তাই একদিন না একদিন জানতেই পারবে, তাই মাথা নিচু করে আবারও উত্তর দিলাম, ওরা আসলে আমার সৎ ভাই বোন। মানে? তোমার বাবা দুটো বিয়ে করেছে? তোমার বাবা আর সাবিহার বাবা তার মানে একজনই? তুমি সাবিহাকে চিনো? চিনবো না কেন? সাবিহা অনেক ব্রাইট একটা স্টুডেন্ট, ওকে সবাই চিনে। সেই সুবাদে ওর বাবা মাকেও চিনি, কিন্তু আমি তো ওর বাবাকে ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি উনি সম্পূর্ণ আলাদা। তুমি ভুল ভাবছো, আমার বাবা অনেক ভালো একজন মানুষ। আমার মা আর আমার বাবার মধ্যে কেমন সম্পর্ক ছিল আমি জানি না, কিন্তু মৃত্যুর আগে মা বলে গেছে, মায়ের জন্য সব কিছু হয়ে যায়, প্লিজ আমার বাবাকে নিয়ে খারাপ কিছু বলো না। ওকে, কিন্তু এইটা বলো তো, তোমার মা তোমার বাবার প্রথম স্ত্রী নাকি দ্বিতীয়? আমি মাথা নিচু করে জবাব দিলাম, দ্বিতীয়।
ঈশা আর কিছুই বলল না এই ব্যাপারে। আমি ওকে অনুরোধ করলাম কাউকে যেন এই সব ব্যাপারে কোনো কিছু না জানায়। ও আমাকে আশ্বস্তও করেছে আমার মায়ের জন্য মন খারাপ না করে তার জন্য আল্লাহর কাছে দরবারে তার শান্তি কামনা করতে বলল। আমার মেয়েটাকে ভীষণ ভালো লেগেছে। হয়েছে তো তোমার শান্তি এইবার। এইখানে আসার উদ্দেশ্যই পরিপূর্ণ। স্কুল থেকে বাসায় ফিরেই সাবিহা কাঁধের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আমি আমতা আমতা করে বললাম, কি করেছি আমি? জানো না তুমি? কিছুই জানো না তুমি? সবসময় এত ভালো মানুষের ভাব ধরে থাকো কেন? আরে কি করেছি আমি সেটা তো বলো। আজকে তুমি ক্লাস থেকে বের হয়েছিলে কেন বলো? তোমাকে দেখে সবাই তোমার কথা আমাকে জিজ্ঞেস করেছে। কি বলতাম আমি? আমি কিছুই বলিনি, কিছুই বলতে পারিনি। সবাই নিজেরাই নিজেদের মতো করে ভেবে নিয়েছে। জানো বাবাকে সবাই কি বলেছে? জানো কি বলেছে? কি বলেছে? বলেছে আমার বাবা নাকি চরিত্রহীন। আমার বাবা নাকি তোমার মাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। তারপর তোমাদের খবর রাখেনি। সবাই আমার বাবাকে লুচ্চাও বলেছে। আমার বাবা কি এমন বলো? তোমাকে বলেছিলাম না রুম থেকে বের না হতে? বলিনি তোমাকে? কেন বের হয়েছিলে বলো? আমি কি বলবো ভেবে পেলাম না। সাবিয়া হয়তো আরও কিছু বলতো, কিন্তু তার আগেই ওর মা এসে ওকে থামিয়ে ওকে রুমে নিয়ে যায়। ওকে কিভাবে শান্ত করেছে আমি জানি না, কিন্তু আমার ভীষণ রাগ লাগলো। আমিও তো এমন কথার সম্মুখীন হয়েছি। আমি কার কাছে নিজের কষ্টের কথা বলবো? ভীষণ অভিমানও হলো। তাই হয়তো সাবিহার মা রুম থেকে বের হতে আমি ঠোঁট ফুলিয়ে বিচার দিয়ে বললাম, সাবিহা আমার সাথে এমন করে কেন? আমি কি ক্ষতি করেছি ওর? আপনি ওকে বোঝান না কেন কিছু? সাবিহার মা হয়তো আমার থেকে এমন কিছু আশা করেননি। উনি কিছু মুহূর্ত পরেই বললেন, তোমার মায়ের কারণে আমি নিজের স্বামীকে হারাচ্ছি ধীরে ধীরে। এখন তোমার কারণে তো আমি আমার মেয়েকে হারাতে পারবো না। আমাকে ক্ষমা করো মায়া। আমি স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম। আমার নিজের কাছেও আমার একটা প্রশ্ন যুক্তিহীন লাগলো। নিজের এই চরম অসহায়ত্বের মাঝেও হাসি পেল। উনি কি আমার মা, নাকি যে আমার অনুভূতির কদর করবেন? এইখানে এসেছি প্রায় 15 দিনের মতো হয়ে গেছে। বাবার সাব্বির এর সাথে সখ্যতা গড়ে উঠলেও সাবিয়ার সাথে অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ওদের মায়ের সাথে সম্পর্কটা মোটামুটি। আমার সাথে খারাপ ব্যবহার না করলেও ভালোবাসেন না। আমি অবশ্য ওনার ভালোবাসা আশাও করিনি, কারণ সেটা আশা করার অধিকার আমার নেই। ওনাকে এখন আম্মা ডাকি। রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। বাবা রুমে এসে বলল, মায়া কালকে আমি তোমার মামুনি আর সাব্বির এক জায়গায় যাব। তুমি আর সাবিয়া বাসায় থাকবে। কালকে যেহেতু শুক্রবার, তাই তোমাদের স্কুলও নেই। তোমরা বাসায় ভালো মতো থেকো। আমি সাবিয়াকে বলেছি। থাকতে পারবে তো? ভয় পাবে না তো? আমার অবশ্য সন্ধ্যার দিকে ফিরে আসব। সমস্যা নেই বাবা, আমরা ভয় পাবো না। সকালের দিকে বাবা মা চলে গেল। আমার ভয় লাগলো ভীষণ। আমাকে সাবিয়া দেখাশোনা করতে বলেছে, কিন্তু ও তো সবাই যাওয়ার পর দরজা বন্ধ করে দিয়েছে। ওর খেয়াল রাখবো কিভাবে? 10টার দিকেই অবশ্য আমার ভয় পাওয়াটা সত্যি রূপ নিল। সাবিয়ার রুম থেকে চাপা কান্নার আওয়াজ পেলাম। আমি বারবার ওর দরজার কাছে গিয়ে ডাকলেও ও সাড়া দিল না। আমার ভীষণ ভয় লাগলো। একসময় ও বলল, থেকো, এখন থেকে তুমি এই বাসায় ভালো মতো থেকো। আমি তো মরেই যাব, আল্লাহ আমাকে নিয়েই যাবে। এখন আর তোমাকে কেউ কিছু বলবে না, আরামে থেকো তুমি। এতটা আতঙ্কিত আমি কখনই হইনি। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। যদি সাবিহা উল্টাপাল্টা কিছু একটা করে তবে কি হবে? বাবাকে আমি কি জবাব দিব? ওর মাকে কি বলবো? আর নিজেকেই বা কীভাবে ক্ষমা করব? এইখানে যা হচ্ছে সব কিছু তো আমার জন্যই হচ্ছে।